আসসালামু আলাইকুম। আমাদের 200 মোস্ট কমন ড্রাগসের আজকে আরেকটা ক্লাসের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন নিয়ে। সো আপনারা যদি দেখেন যে আমরা ক্লাসটাকে কিভাবে প্রিপেয়ার করেছি। সো আসলে যদিও সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন বলা হয়, বাজারে কিন্তু কিছু ড্রাগকে এখন থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন আকারেও বলা হচ্ছে। আগের একটা পিডিএফ ছিল ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন নিয়ে, ওইটা অনেককেই দেওয়া হয়েছে যারা মেইল দিয়েছিলেন। তবে এই পিডিএফটা হয়তোবা আমরা দিতে পারছি না। কিন্তু জাস্ট আপনাদেরকে দেখাই, আপনারা আসলে যদি পড়তে চান তাহলে কিভাবে পড়তে পারেন। যেমন প্রথমত আপনাদেরকে জানতে হবে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলোর মধ্যে পার্থক্যটা কী? যেমন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলা একটু সিডেটিং বেশি, কিউটি প্রলঙ্গেশন করতে পারে, ড্রাগ ইন্টারাকশন বেশি করে। সেকেন্ড জেনারেশনে সেই খারাপ দিকগুলো নেই। সেকেন্ড জেনারেশনে যে কমন ড্রাগগুলো আছে এর মধ্যে সবচেয়ে কমনলি প্রেসক্রিপশন আমরা দিয়ে থাকি হচ্ছে সেটুরেজিন। তো সেটুরেজিনের ভালো ব্যাপার হচ্ছে এটার দাম সবচেয়ে কম। দেখেন মাত্র ৳2 থেকে ৳3 দাম। ঠিক আছে? সো ৳2 থেকে ৳3 দাম হওয়াতে কিন্তু এটাকে আমরা সহজে দিতে পারি। সমস্যা হচ্ছে এটা কিছুটা সিডেটিং, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যেকোনো অ্যালার্জিক কন্ডিশনগুলো আর্টিকেরিয়া, কনজাংটিভাইটিস, রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস এই জায়গাগুলোতে এরা ভালো কাজ করে। এর পাশাপাশি দেখেন এটাকে বলা হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটেগরি বি। সো প্রেগন্যান্সি ক্যাটেগরিতে যদি আপনি অ্যান্টিহিস্টামিন দিতে চান তাহলে কিন্তু এই সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন একটা আপনার অন্যতম চয়েস। এবং বড় মানুষ থেকে বাচ্চাদের কাদেরকে আপনি কিভাবে ডোজিং দিবেন, রেনাল ইম্পেয়ারমেন্ট হইলে হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকলে আপনি কিভাবে ডোজিং করবেন এই জিনিসগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এর চেয়ে বড় ব্যাপার যেটা যে অনেক সময় আমরা মানে বুঝতে পারি না যে কোন ড্রাগটা আমরা কখন দিব। সো আমরা সবসময় যে জিনিসটা আলোচনা করেছি যে কম্পারেটিভ অ্যাডভান্টেজটা কি? যে সেটারেজিন আপনি আসলে কেন দিচ্ছেন? কারণ সেটারেজিন আমাদের সবচেয়ে বেশি স্টাডি করা হয়েছে। সেটারেজিন মোটামুটি ফাস্টার অনসেট, অ্যান্টিপ্রাইটিক ইফেক্ট ভালো আছে। সো ইত্যাদি পয়েন্টগুলোর কারণে আমরা কিন্তু এটাকে ১ নম্বরে এগিয়ে রাখছি। এরপরে আপনি যখন প্রেসক্রিপশন করবেন, তখন প্রেসক্রিপশনে আপনি আসলে কিভাবে লিখতে পারেন, কিভাবে পরামর্শ দিতে পারেন। যেমন সেট্রেজিন ট্যাবলেট আপনি দিলেন। তো এই সেট্রেজিন ট্যাবলেট আপনি বলবেন যে প্রতিদিন রাতে খাবারের পর একটা করে খাবেন। খাওয়ার পরে আপনি কি করবেন? ঘুম ভাব আসলে এরকম গাড়ি চালাবেন না, ভারী কাজ করবেন না। অ্যালকোহলিজম থেকে বা মদ্যপান থেকে দূরে থাকতে হবে। এবং হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না। কারণ কি? যে তারা দীর্ঘদিন ধরে আসলে এলাট্রল খায় বা হচ্ছে সেট্রেজিন খায়। তারা যদি হঠাৎ করে এটা বন্ধ করে দেখা যাচ্ছে যে এই চুলকানিটা রিবাউন্ড হয়ে আবার ফিরে আসে। রাইনাইটিসটা রিবাউন্ড হয়ে ফিরে আসে। সো এটা হচ্ছে সেট্রেজিনের কথা। সেট্রেজিনের আরেকটু আপডেটেড ভার্সন হচ্ছে লেভোসিট্রেজিন। লেভোসিট্রেজিনের ভালো ব্যাপার যেটা, লেভোসিট্রেজিন হচ্ছে আমাদের সেট্রেজিনের চেয়ে ২ গুণ বেশি পটেন্ট। ঠিক আছে? সো ইন্ডিকেশন ঘুরে ফিরে দেখা যায় একই। কিন্তু এখানেও আমাদেরকে গ্র্যাজুয়াল ট্যাপারিং এর কথা বলা হয়েছে। ২০২৫ এর এফডিএ ওয়ার্নিং এ কিন্তু এটা এসেছে। এরপর আমরা আবার সেই আগের মতো ডোজেজ গুলো আলোচনা করেছি। লেভোসিট্রেজিনের অ্যাডভান্টেজ আলোচনা করেছি এবং হচ্ছে একটা প্রেসক্রিপশন এড করে দিয়েছি। এরপরে আসেন হচ্ছে লরাটাডিনের কথা। সো লরাটাডিনের ইম্পোর্টেন্ট যে ব্র্যান্ড নেম গুলো আছে সেগুলোকে আমরা আলোচনা করেছি। এভারেজে দাম কেমন, হাফ লাইফ কেমন সেগুলো বলা হয়েছে। অ্যাবসোলিউট ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ডোজেজ। সো এরকমভাবে প্রত্যেকটা ড্রাগ কিন্তু মোটামুটি করে আলোচনা করা হয়েছে। এবং দেখেন এখানে বলা হচ্ছে লরাটাডিনের একটা ভালো দিক হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট এ কিন্তু এটা ইউজ করা যায়। সিকিডি পেশেন্টদের জন্য এটা ভালো। তাহলে সিকিডি পেশেন্টদেরকে আমরা লরাটাডিন দিব। সো এইভাবে যখন আপনি ১ টা ২ টা ইম্পোর্টেন্ট পয়েন্ট প্রত্যেকটা ড্রাগের ব্যাপারে জেনে যাবেন, আপনার কিন্তু প্রেসক্রিপশনটা অনেক বেশি স্মার্ট হবে এবং আপনি কিন্তু অনেক কনফিডেন্টলি প্রেসক্রিপশন করতে পারবেন। ঠিক আছে? আমরা যদি আরেকটু দেখি যেমন ফেক্সোফেনাডিনের কথায় আসি। ফেক্সোফেনাডিনকে অনেকে ইভেন থার্ড জেনারেশন হিসাবে বলে থাকে এবং ফেক্সোফেনাডিনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কিন্তু ট্রুলি নন সিডেটিং একটা অ্যান্টিহিস্টামিন। এরকম বেশ কিছু পেট স্ক্যান করে দেখা হয়েছে যে ব্রেইনে ঐরকম কোনো ফাংশন আমরা দেখি না। ব্রেইনের অ্যাক্টিভিটি দেখা যায় না এটা দেওয়ার পরে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে যে ফেক্সোফেনাডিন যদি কোনো ফ্রুট জুসের সাথে আপনি নিয়ে থাকেন তাহলে ফেক্সোফেনাডিনে বলা হচ্ছে যে এটার কার্যকারিতা কিছুটা কমে যায়। সো আপনি যদি মানে খাবারের পরে খান, সেই ক্ষেত্রে কিছু কার্যকারিতা কমতে পারে। এই ক্ষেত্রে আমরা বলব যে ফেক্সোফেনাডিন যদি আপনি নিতে চান এমপ্টি স্টমাকে নিলে সবচেয়ে ভালো। তবে আ খাওয়ার পরেও নেওয়া যায় কিন্তু এমপ্টি স্টমাকে দেখা গেছে যে এটার অ্যাবজর্পশন রেটটা সবচেয়ে বেশি ভালো হয়। যেমন স্টাডিতে আসছে যে ফ্রুট জুস যদি কেউ খায় তাহলে ফেক্সোফেনাডিনের অনেক সময় যে অ্যাবজর্পশনটা হবে সেটা প্রায় ৭২% কমে যেতে পারে। সো এটা কিন্তু অনেক একটা ইম্পোর্টেন্ট ব্যাপার, তাই না? সো এই জিনিসগুলাকে কিন্তু আমরা এখানে আলাদা করে ফোকাস দিয়ে আপনার প্রেসক্রিপশন করা হয়েছে যে শুধুমাত্র সাদা পানি দিয়ে ট্যাবলেট খাবেন। ফলের রস, কমলা, আপেল, জাম্বুরা এগুলা দিয়ে খাবেন না। ঠিক আছে? খালি পেটে খেতে পারলে সবচেয়ে বেশি ভালো। এবং অ্যান্টাসিড যদি খায় তাহলে সেক্ষেত্রে অ্যান্টাসিড খাওয়ার কমপক্ষে ২ ঘন্টা পর ওষুধটা খাবে। তো আসলে আমরা ফার্মাকোলজি পড়ি কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে বলা হয় না দেখে আমরা খেয়াল করি না। যেমন ধরেন বিলাস্টিন এত দামি একটা ওষুধ ৳১০ থেকে ৳১৬ দামের একটা ওষুধ। কিন্তু ঘটনা হচ্ছে এই ওষুধটা কি হচ্ছে আমরা দিচ্ছি খাওয়ার পরে। অনেক সময় খাওয়ার পরে অনেকে দিয়ে থাকে। সো এই ওষুধটার ক্ষেত্রে দেখেন বিলাস্টিন কিন্তু অ্যাবসোলিউটলি বলা হয় যে বিলাস্টিন অবশ্যই একটা এমপ্টি স্টমাকে নিতে হবে। অর্থাৎ খাওয়ার ০.৫ ঘন্টা আগে আপনি নিবেন অথবা খাওয়ার ২ ঘন্টা পরে আপনি নিবেন। কিন্তু পেট ভরা থাকলে কিন্তু বিলাস্টিন খেয়ে লাভ নাই।
তাহলে এই কথাটাকে আমরা আলাদা করে মার্ক করে দিয়েছি এবং এইভাবে করে আমরা পিডিএফগুলো তৈরি করেছি যেন আপনি যখন পড়বেন, আপনার জন্য যেন এই জিনিসগুলো খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে? এটা হেপাটিক মেটাবলিজম হয় না, কিউটি প্রলঙ্গেশন করে না, সিএনএস পেনিট্রেশন করে না। ২৪ ঘন্টায় একবার ডোজিং দিলেই হয়। ইভেন পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রেও আমরা মোটামুটি ২ বছর বয়স থেকে দিতে পারছি এবং আপনি কিভাবে দিবেন, এই যে এমপ্টি স্টমাকে দিবেন, এটা আমরা খুব ভালো করে লিখে রেখেছি। ঠিক আছে? শুধুমাত্র খাবারের পানি দিয়ে, সাদা পানি দিয়ে খাবেন, ফলের রস দিয়ে খেলে সমস্যা হবে। সো এইরকম ঘটনাগুলাকে আমরা আলাদা আলোচনা করার চেষ্টা করেছি। এরপর রুপারিডিন সম্পর্কে আর বললাম না। এখানে যদি আমরা একটু নিচে চলে যাই, যে এরপর আমরা যে জিনিসটা করেছি, যে এতক্ষণ যে ক্লাসটা হয়েছে, সেরিডেজিন, লেভোসিট্রিজিন, লোরাটিডিন, ডেসলোরাটিডিন, ফেক্সুফেনাডিন, বিলাস্টিন, রুপাটিডিন, সবগুলা ড্রাগের একটা মাস্টার টেবিল তৈরি করা হয়েছে যেন সেই মাস্টার টেবিল থেকে প্রত্যেকটা ড্রাগের একটা কম্পারিজন আপনি জানতে পারেন, বুঝতে পারেন। এরপরে মাস্টার টেবিলের পাশাপাশি দেখেন যে কোন কোন ক্লিনিক্যাল সিনারিওতে আপনার ড্রাগ অফ চয়েস কি হবে সেটাকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। দেন রিসেন্ট যে কিছু রিসার্চ আসছে, যেমন এই যে উইথড্রয়াল প্রুরাইটাসের কথা যেটা বলছি, এটা 2025 এফডিএ তে আসছে, এটা আমরা বলেছি। পেট স্ক্যান করে যে দেখলাম আমরা যে পিলাস্টিন এবং হচ্ছে ফেক্সুফেনাডিন, এদের মধ্যে ব্রেইনের অ্যাক্টিভিটি কম থাকে, মানে ব্রেইনে এরা সিলেক্ট করে না। তো এই জিনিসগুলোকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা আপনাকে আপ টু ডেট আকারে যেরকম দেওয়া সেরকম দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা আমাদের ক্লিনিক্যাল যে কনসার্নগুলো আছে, সেই ক্লিনিক্যাল কনসার্নগুলোকে আমরা বলার চেষ্টা করেছি যে কখন আপনি কি করবেন। যেমন ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে বলা হচ্ছে যে রুপাটেডিন একটা ভালো চয়েস হতে পারে। সো এইভাবে আমরা মোটামুটি আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। সো আপনি যদি রাজি থাকেন, যে আপনি যদি আগ্রহী থাকেন আমাদের ক্লাসগুলো করার জন্য, তাহলে অবশ্যই আমাদের মেডিভার্স বিডি ওয়েবসাইট থেকে, আমাদের মেডিভার্স বিডি ওয়েবসাইট থেকে আপনি ইনশাআল্লাহ এনরোলমেন্ট করতে পারেন। এবং এর পাশাপাশি যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, আমাদের এই পোস্টের কমেন্টে আপনারা জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ কম্পারেটিভ ফার্মাকোলজি পড়াশোনা করবেন যেন আমরা আরও বেশি প্রেসক্রিপশনের ক্ষেত্রে সেফ ডক্টর হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।